নন্দিতা আর ওর বন্ধু মেঘা দুজনে প্রথম ক্লাসটা যাতে মিস না হয়ে যায় তাই কলেজে ঢুকে ক্লাসরুমের দিকে দৌড়ে যাচ্ছিল। তখন নন্দিতার সামনে হঠাৎ করে একটা ছেলে চলে আসায় ও ছেলেটির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবে, সেই মুহূর্তে ছেলেটি নন্দিতাকে ধরে ফেলে। নন্দিতা পড়ে যাবার ভয়ে চোখ খিঁচে বন্ধ করে নেয়। ছেলেটি নন্দিতার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে এক ধমক দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এই মেয়ে, তুমি এইভাবে অন্ধের মতো দৌড়াচ্ছিলে কেন? নন্দিতা ধমক খেয়ে চোখ খুলে তাকায়। ও নিচে পড়ে যায়নি ভেবে মনে মনে খুশি হয়। তারপর ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়, যে কিনা ওকে ধমক দিয়েছে। ও দেখে ছেলেটি ওর দিকেই ভুরু কুঁচকে তাকিয়ে আছে। নন্দিতাকে কোনো উত্তর দিতে না দেখে ছেলেটি আবার ওকে উদ্দেশ্য করে বলে, তুমি কি অন্ধ হওয়ার সাথে সাথে কানেও কম শোনো? নন্দিতা এবার প্রচণ্ড ক্ষেপে যায়। ওকে সবার সামনে অন্ধ আর কালা বলে অপমান করার সাহস কি করে হয় এই ছেলের? তাই ও ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, এই এক তো আপনি হঠাৎ করে আমার সামনে চলে এসে ধাক্কা দিলেন, তারপর আবার আমাকেই অন্ধ বলছেন। আপনি দেখে হাঁটাচলা করতে পারেন না? আমি দেখেই হাঁটছিলাম। তুমি কিসের জন্য কলেজের মধ্যে এইরকম দৌড়াদৌড়ি করছিলে? আমি দৌড়াবো নাকি বসে থাকবো তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তুমি একটু বেশি কথা বলছো। আমি কে সেটা তুমি জেনেই কথা বলছো তো? আমার অত ফালতু সময় নেই আপনার সম্পর্কে জানার। ও আচ্ছা, তাই। মনে হচ্ছে এই কলেজে তুমি নতুন। কোন ইয়ার? সেটা জেনে আপনি কি করবেন? ওদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে বেশ কয়েকজন ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে থেকে দুজন নিজেদের মধ্যে ফিসফিস করে বলে, মেয়েটির কত সাহস, কলেজের ইউনিয়নের সেক্রেটারির সাথে এইভাবে কথা বলছে। মেয়েটির আজকেই কলেজের শেষ দিন মনে হচ্ছে। মেঘা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝামেলা দেখছিল, কিন্তু এই কথাটা কানে আসতেই ও তাড়াতাড়ি করে নন্দিতাকে থামায়। এই নন্দু, তুই চুপ করবি? তারপর ছেলেটির দিকে তাকিয়ে নম্রভাবে বলে, দাদা, আমরা ফার্স্ট ইয়ার। আসলে আমাদের কলেজে আসতে একটু দেরি হয়ে গেছিল। প্রথম ক্লাসটা যাতে মিস না হয় তাই আমরা দৌড়ে আসছিলাম। ভুল করে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আজব তো, তুই কেন ক্ষমা চাইছিস ওনার কাছে? দোষ তো ওনার। উনি কেন হঠাৎ করে আমার সামনে এসেছেন? মেঘা নন্দিতার মুখ চেপে ধরে ছেলেটির দিকে তাকিয়ে বলে, দাদা সরি, ওর কথায় কিছু মনে করবেন না। ও না বুঝেই দুমদাম এইভাবে কথা বলে দেয়। সেটা তো দেখতেই পাচ্ছি। তোমার কথা শুনে তো ভালো মেয়েই মনে হলো। এই রকম পাগলের সাথে মিশো না, না হলে এর জন্য তুমি বিপদে পড়ে যাবে। নন্দিতা তো ছেলেটির উপর প্রচণ্ড রেগে যায়। মেঘা ওর মুখ চেপে ধরে থাকায় কিছুই বলতে পারছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। মেঘা নন্দিতার দিকে চোখ পাকিয়ে ওকে চুপ করে থাকার ইশারা করে। তারপর আবার ছেলেটির দিকে তাকিয়ে বলে, দাদা, আমরা কি ক্লাসে যেতে পারি? ছেলেটি নন্দিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, যাও। তবে তোমার এই বান্ধবীকে ভালোভাবে বুঝিয়ে দেবে, আর কোনোদিনও জানো আমার সাথে এইভাবে কথা বলার সাহস না দেখায়। প্রথমবার বলে ছেড়ে দিলাম, এরপর কিন্তু ছেড়ে দেব না। মনে থাকবে কথাটা? দাদা, মনে থাকবে। এবার আমরা যাই। মেঘা নন্দিতাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপর ছেলেটিও ওখান থেকে চলে যায়। এই, তুই আমাকে কিছু বলতে দিলি না কেন? নন্দু, তুই যার সাথে এতক্ষণ তর্ক করছিলি, তুই জানিস সে কে? ওই লোককে তা জেনে আমি কি করব? তুই ওইভাবে টেনে না আনলে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতাম। বজ্জাত কোথাকার। আরে মা আমার, দয়া করে তুই চুপ কর। ও আমাদের কলেজের ইউনিয়নের সেক্রেটারি। তো সেক্রেটারি বলে কি একটা মেয়েকে এভাবে ধাক্কা দেবে? দেখ নন্দু, উনি তোকে ধাক্কা দেয়নি, তুই ওনাকে ধাক্কা দিয়েছিস। কি ব্যাপার বলতো মেঘা? তুই ওই লোকটার হয়ে এত সাপাই গাইছিস কেন? প্রথম দেখাতে প্রেমে পড়ে গেলি নাকি রে? বাজে বকা বন্ধ কর। প্রথম ক্লাস তো আর করতে পারলাম না, পরের ক্লাসগুলো করতে হবে। ক্লাসরুমের দিকে চল। মেঘা নন্দিতাকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। ওরা দুজন মন দিয়ে ক্লাস করুক, ততক্ষণে চলুন আমরা নায়কের পরিচয়টা জেনে নেই। এতক্ষণ যে ছেলেটির সাথে নন্দিতার তর্ক বিতর্ক হচ্ছিল তার নাম হলো অরণ্য। অরণ্য 3rd ইয়ারের স্টুডেন্ট।
তার সাথে ইউনিয়নের সেক্রেটারি। কলেজে ওর প্রচুর দাপট, ওর মুখের উপর কেউ কথা বলার সাহস পায় না। ও এমনিতে খুবই ভদ্র ছেলে, তবে একবার খেপে গেলে ওকে কেউ সহজে শান্ত করতে পারে না। তখন ও পুরো রুদ্ররূপ ধারণ করে, তাই কলেজের সবাই ওকে ভয় পেয়ে চলে। এবার চলুন গল্পে ফেরা যাক। অরণ্য কয়েকজন ছেলের সাথে কলেজেরই পাশের চা দোকানে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। নন্দিতা আর মেঘা ওদের ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে আসে বাড়ি যাওয়ার জন্য। গেটের বাইরে আসতেই নন্দিতার চোখ চায়ের দোকানে বসা অরণ্যের দিকে যায়। অমনি ওর সকালের ঘটনাটা মনে পড়ে আর ও দাঁত কিরমির করে ওঠে। মেঘা নন্দিতার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, নন্দু, একদম ঝামেলা করার চেষ্টা করবি না, না হলে আমি তোর বাবাকে সব বলে দেব। নন্দিতা বাবার কথা শুনে দমে যায়। ও মুখ বেজার করে দাঁড়িয়ে থাকে। সেই সময় একটা রিক্সা দেখে মেঘা রিক্সাকে দাঁড়াতে বলে। তারপর ওরা দুজন রিক্সায় উঠে বসে। অরণ্য রাস্তার দিকে তাকাতেই ওদের দুজনকে দেখতে পায়। সেই সময় নন্দিতাও দোকানের দিকে তাকায়, ফলে ওদের দুজনের চোখাচোখি হয়। রিক্সা চলতে শুরু করে। নন্দিতা হঠাৎ করে অরণ্যকে জিভ ভেঙিয়ে মুখ ঘুরিয়ে নেয়। অরণ্যের ব্যাপারটা বুঝতে একটু সময় লাগে, তারপর ওর মুখে হাসি ফুটে ওঠে। এরপর মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। সেই দিনের পর থেকে নন্দিতা আর অরণ্যর দেখা হয়নি। নন্দিতা আর মেঘা প্রত্যেকদিন কলেজে এসে ক্লাস করে বাড়ি চলে যায়, আর অরণ্য ওর পড়াশোনা ও তার পাশাপাশি পাটের কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আজকে সকাল থেকেই আকাশ পুরো কালো হয়ে আছে, আর সারাদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। মেঘার শরীরটা ভালো না থাকায় এই বৃষ্টির মধ্যে নন্দিতা একাই কলেজে আসে। ক্লাস শেষ করে যখন কলেজের বাইরে আসে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তার উপর থেকে আকাশ মেঘলা থাকায় মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। নন্দিতা ছাতা মাথায় রাস্তার উপর রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু একটাও রিক্সা পায় না। কলেজ থেকে কিছুটা দূরেই একটা বাস স্ট্যান্ড আছে। নন্দিতা ঠিক করে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে। যদি বাস আসে তাহলে বাসে করে বাড়ি ফিরবে, নয়তো উবের করে নেবে। এই ভেবে ও বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই রাস্তায় খুব একটা লোক নেই, রাস্তা পুরো ফাঁকা বললেই চলে। নন্দিতা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। ওর পাশেই কতগুলো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিল। নন্দিতাকে দেখে ওরা নিজেদের মধ্যে ফিস ফিস করে কিছু বলে আর ওর দিকে বাজেভাবে দেখতে থাকে। নন্দিতার অস্বস্তি হয়, এখানে একা একা দাঁড়িয়ে থাকতে ওর ভয় লাগে, কিন্তু বাস না আসা পর্যন্ত এখান থেকে যেতেও পারছে না। ওদের মধ্যে থেকে একটা ছেলে নন্দিতার একদম পাশে এসে দাঁড়ায়। নন্দিতার সাথে সাথে ছেলেটি থেকে দূরে সরে যায়। ছেলেটি একটি বাঁকা হাসি দিয়ে নন্দিতার দিকে এগিয়ে যায়। নন্দিতা এবার কি করবে বুঝতে পারে না। রাস্তায় কোনো লোকও নেই, ও চেঁচালে কেউ আসবেও না। ও নিজের মনে মনে বলে ভয় পেলে চলবে না, ওকে ভয় পেতে দেখলে ছেলেগুলো আরও সাহস পেয়ে যাবে। তাই ও চোখ মুখে কাঠিন্য ফুটিয়ে তোলে। ছেলেটি ওর সামনে এসে কিছু বলতে যাবে, তখনই নন্দিতা কারোর আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি এখানে কি করছো? নন্দিতা সাথে সাথে পিছন ঘুরে তাকায়। অরণ্য ছেলেগুলোর দিকে কটমট করে তাকিয়ে আছে। ছেলেগুলো অরণ্যকে দেখে প্রায় দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। ছেলেগুলোকে এইভাবে পালিয়ে যেতে দেখে নন্দিতা ভ্যাবাচাকা খেয়ে যায়। অরণ্য নন্দিতার দিকে এগিয়ে আসে। তুমি আজকে একা কেন? তোমার বান্ধবী কোথায়? ওর শরীরটা ভালো নেই, তাই ও আজকে আসেনি। তুমি রিক্সায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সা পাইনি, তাই বাসে করে বাড়ি যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। তারপর দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। বেশ অনেকক্ষণ পর নন্দিতা অরণ্যকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওই ছেলেগুলো আপনাকে দেখে এইভাবে পালিয়ে গেল কেন? ওরা কি আপনাকে চেনে? ওরা আমাদের কলেজেরই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। শোনো, আর কখনো এইভাবে নির্জন রাস্তায় একা একা দাঁড়িয়ে থাকবে না। এরপর কখনো যদি রিক্সা না পাও তাহলে আমাকে বলবে, আমি রিক্সার ব্যবস্থা করে দেব। আপনাকে কিভাবে বলবো? আপনি কোথায় কখন থাকেন সেটা তো আর আমি জানি না। আমার ফোন নাম্বারটা সেভ করে নাও, যখন দরকার পড়বে আমাকে ফোন করবে। নন্দিতা অরণ্যর ফোন নাম্বার সেভ করে নেয়। ওদের বাস চলে আসে, ওরা বাসে উঠে যায়। নন্দিতার বাড়ি চলে আসায় ও বাস থেকে নামার জন্য দরজার দিকে এগিয়ে যায়। তারপর পিছন ফিরে অরণ্যকে ধন্যবাদ জানিয়ে হালকা হাসি দিয়ে চলে যায়। অরণ্য যতক্ষণ নন্দিতাকে দেখা যাচ্ছিল ততক্ষণ ওকে তাকিয়ে দেখতে থাকে।
নন্দিতা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে নিজের ঘরে শুয়ে শুয়ে অরণ্যর কথা মনে করে মুচকি মুচকি হাসে। ওর মনে হয় অরণ্যর জন্য ওই বখাটে ছেলেগুলো ওর সাথে অসভ্যতা করতে পারেনি, তাই অরণ্য বাড়ি পৌঁছেছে কিনা ওর একবার খোঁজ নেওয়া উচিত। এই ভেবে ও অরণ্যকে ফোন করে। হ্যালো। হ্যালো, আমি নন্দিতা। কে নন্দিতা? যা, একটু আগে যার সাথে বাসে করে আসলেন তাকে এর মধ্যেই ভুলে গেলেন? আরে তুমি? না না, আমি ভুলিনি। আসলে আমি তো তোমার নাম জানতাম না, তাই চিনতে পারিনি। ওহ, তাই বলুন। আমি ভাবলাম আপনার ভুলে যাওয়ার কোনো রোগ আছে। না, একদমই তেমন না। তা তুমি কি কোনো দরকারে ফোন করেছিলে? না না, দরকার না। আপনি ঠিকমতো বাড়ি পৌঁছলেন কিনা সেটা জানার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, আমি বাড়ি পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে রাখি। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। নন্দিতা আর অরণ্য ফোন রেখে দেয়। এরপর কলেজে ওদের দেখা হলে দুজন দুজনকে দেখে হাসে, মাঝে মাঝে টুকটাক কথা বলে, কখনো কখনো ফোনেও ওদের কথা হয়। ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারে না। দেখতে দেখতে অরণ্যর ফাইনাল ইয়ারের পরীক্ষা সামনে চলে আসে, তাই নন্দিতা আর অরণ্যর দেখাও হয় না আর ফোনেও কথা হয় না। এরপর অরণ্যর পরীক্ষা শুরু হয়ে যায়। অরণ্য ওর লাস্ট পরীক্ষার আগের দিন নন্দিতাকে ফোন করে। হ্যালো। কেমন আছো তুমি নন্দিতা? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার পরীক্ষা কেমন হচ্ছে? আমি ভালো আছি, আর আমার পরীক্ষাও ভালো হচ্ছে। আপনার পরীক্ষা কি শেষ হয়ে গেছে? না, কালকে হলে শেষ হবে। তুমি কি কালকে একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কখন দেখা করবেন? সন্ধ্যে 6টায় আমাদের কলেজের সামনে যে কফি শপটা আছে ওখানে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাখছি তাহলে। কালকে ভালো করে পরীক্ষা দেবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই। বাই। পরের দিন অরণ্য কথা মতো সময়ের একটু আগেই কফি শপে চলে আসে। ও নন্দিতার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে 8টা যখন বাজে তখন অরণ্য নন্দিতাকে ফোন করে। নন্দিতার ফোন সুইচ অফ বলে। অরণ্য 10টা পর্যন্ত অপেক্ষা করে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়েও অরণ্য অনেকবার নন্দিতাকে ফোন করে, কিন্তু প্রতিবারই সুইচ অফ পায়। পরের দিন অরণ্য কলেজে যায় নন্দিতার সাথে দেখা করার জন্য। কলেজে গিয়েও জানতে পারে নন্দিতা কলেজে আসেনি। ও মেঘারও খোঁজ করে, তবে মেঘাও কলেজে না আসায় ওর সাথে দেখা হয় না। এইভাবে 3 দিন কেটে যায়। 4 দিনের দিন মেঘাকে দেখতে পেয়ে অরণ্য মেঘার কাছে নন্দিতার কথা জানতে চায়। মেঘা জানায় ওর সাথে 4 দিন ধরে নন্দিতার কোনো কথা হয়নি। ও ফোন করলে ফোন সুইচ অফ বলছে। অরণ্য মেঘার কাছে নন্দিতার বাড়ির ঠিকানা চায়। মেঘা জানায় ও নন্দিতার বাড়ি কখনো যায়নি, তাই ওর বাড়ির সঠিক ঠিকানা ওর জানা নেই। শুধু এইটুকু জানে ওর বাড়ি গোল পার্কের ওখানে। অরণ্য তাও হাল ছাড়ে না। ও কলেজের রেজিস্টার থেকে নন্দিতার বাড়ির ঠিকানা খুঁজে বের করে ওর বাড়ি যায়। কাকে চাই? আন্টি, নন্দিতা আছে? না না, নন্দিতা নামে এখানে কেউ থাকে না, তুমি যাও এখান থেকে। কথাগুলো বলেই মহিলাটি অরণ্যের মুখের উপর ধাম করে দরজা বন্ধ করে দেয়। অরণ্য অসহায়ের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে আশেপাশের লোক খুঁজতে থাকে নন্দিতার ব্যাপারে জানার জন্য, কিন্তু ও কাউকেই দেখতে পায় না। তাই ও হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। মাঝে কেটে গেছে 2 বছর। অরণ্য এখন একটা বিশাল কাপড়ের কোম্পানির মালিক। ওর কোম্পানি থেকে দেশ বিদেশে কাপড় যায়। অরণ্য একটা কোম্পানির সাথে মিটিং করার জন্য সল্ট লেকে যায়। মিটিং শেষ করেও বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সেই সময় নন্দিতা অরণ্যকে দেখতে পায়। নন্দিতা ওখানে দাঁড়িয়ে অরণ্যকে হাঁ করে দেখতে থাকে। ওর বিশ্বাস হচ্ছে না ওর সামনে অরণ্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও অরণ্যর দিকে এগিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে দৌড়ে এসে অরণ্যকে জড়িয়ে ধরে। নন্দিতার দৃশ্যটি দেখে ওখানেই দাঁড়িয়ে যায়। ওর দম বন্ধ হয়ে আসে। বুকের মধ্যে প্রচণ্ড কষ্ট হতে শুরু করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে।
অরণ্য মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছিল, হঠাৎ ওর সামনের দিকে তাকায় আর নন্দিতার সাথে চোখাচোখি হয়। অরণ্য প্রথমে ভাবে ভুল দেখছে, কিন্তু নন্দিতা যখন চোখের জল মুছে পিছন ঘুরে ওখান থেকে যাওয়া শুরু করে, তখন অরণ্য নন্দিতার নাম ধরে ডাকতে ডাকতে ওর দিকে ছুটে যায়। নন্দিতা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু অরণ্য ওকে দৌড়ে ধরে ফেলে আর কোনো কিছুর পরোয়া না করে নন্দিতাকে জড়িয়ে ধরে। তুমি কোথায় চলে গেছিলে নন্দিতা? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো কত খুঁজেছি। তোমার ফোনও সুইচ অফ ছিল। কেন ছেড়ে চলে গেছিলে তুমি আমাকে? অরণ্যদা, আমাকে প্লিজ ছাড়ুন, সবাই দেখছে আমাদের। দেখুক, এতদিন পর তোমাকে পেয়েছি, তোমাকে আর হারিয়ে যেতে দেব না। অরণ্যদা প্লিজ আমাকে ছাড়ুন, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। নন্দিতা প্রায় জোর করেই নিজেকে অরণ্য থেকে ছাড়িয়ে নেয়। যে মেয়েটি অরণ্যকে জড়িয়ে ধরেছিল সে অরণ্যের কাছে এসে বলে, মামাই, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? আর এই আন্টিটা কে? নন্দিতা মেয়েটির দিকে তাকায়। ও দেখে মেয়েটি অনেকটাই ছোট, তবে লম্বা হওয়ায় পেছন থেকে মেয়েটিকে অনেক বড় বলে মনে হয়েছিল। মামুনি, তুমি ড্রাইভারের সাথে বাড়ি চলে যাও, আমার এই আন্টির সাথে একটু দরকার আছে। বাচ্চা মেয়েটি ওখান থেকে চলে যায়। অরণ্য নন্দিতাকে নিয়ে একটা কফি শপে ঢোকে। তোমার তো সেই দিন আসার কথা ছিল নন্দিতা, তুমি আসলে না কেন? জানো আমি তোমার জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তোমার বাড়ি পর্যন্ত গেছি, তাও তোমার কোনো খোঁজ পাইনি। তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? নন্দিতা অরণ্যর প্রশ্নগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলতে শুরু করে। ওই দিন সকালে আমার বাবা হঠাৎ করে মারা যায়। বাবা অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তবে হঠাৎ এই রকম ঘটনায় মা প্রচণ্ড ভেঙে পড়ে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার কাকারা পাশেই থাকতো, ওরা খবর পেয়ে চলে আসে। আমি আমার মাসিকে ফোন করি। মাসি জয়নগরে থাকে। মাসির ওখান থেকে আসতে প্রায় বিকেল হয়ে যায়। তার মধ্যে কাকা পাড়ার লোক ডেকে তাড়াতাড়ি করে বাবার শেষ কাজ সম্পন্ন করে। বাবা মারা যাওয়ার পর মা কেমন যেন পাথরের মতো হয়ে গেছিল। যে যা করতে বলছে যন্ত্রের মতো সেগুলো করে যাচ্ছিল। মার ওই অবস্থা দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিছু করারও ছিল না। মাকে যে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না আমি। এরপর আরও একটা বিপত্তি ঘটল। আমরা শ্মশান থেকে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে কাকা আর কাকি মিলে জানায় আমাদের বাড়িটা নাকি তাদের। আমাকে আর মাকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। একটু আগেই বাবাকে পুড়িয়ে এসে এমন একটা কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি সাথে সাথে কাকাকে বলি, সেটা কিভাবে সম্ভব? বাড়িটা তো বাবার নামে ছিল, তাহলে কাকার নামে কি করে হলো? তখন কাকা জানায় বাবা নাকি কাকাকে এই জায়গাটা বিক্রি করে দিয়েছে নিজের চিকিৎসার জন্য। ওরা দলিলও দেখায়, তবে আমার বিশ্বাস হয় না। কাকা বাবাকে যে ঠকিয়ে জায়গাটা নিজের নামে করে নিয়েছে সেটা বুঝতে পারি, কিন্তু আমার কাছে তার কোনো প্রমাণ নেই। তাই নিজেদের কিছু দরকারি জিনিসপত্র নিয়ে মাসির সাথে মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। ট্রেনে ওঠার সময় আমার সাইড ব্যাগটা ছিনতাই হয়ে যায়। ওর মধ্যেই আমার ফোনটা ছিল। চোর মনে হয় ফোনটা সিম ভেঙে ফেলে দিয়েছিল, তাই সুইচ অফ পেয়েছেন যখন আপনি ফোন করেছেন। আর আমার কাছে আপনার বা মেঘার নাম্বার কোথাও লেখা ছিল না, তাই যোগাযোগ করতে পারিনি। এই 1 মাস হলো আমি এই সল্টলেকের একটা মেসে থাকি আর একটা কোম্পানিতে টেলিকলিংয়ের কাজ করি, আর মাসে মাসে মাকে টাকা পাঠাই। অরণ্য নন্দিতার সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। ও মনে মনে ভাবে, যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে সে একা এত কিছু সহ্য করেছে, আর ও তার জন্য কিছুই করতে পারেনি। অরণ্য যখন কথাগুলো ভাবছিল তখন নন্দিতা অরণ্যকে বলে, এতক্ষণ তো আমার কথাই বলে গেলাম, এবার আপনার খবর কি বলুন? বিয়ে হয়ে গেছে আপনার? নন্দিতার কথা শুনে অরণ্য হেসে ফেলে। হাসলেন কেন? হাসার মতো কথা বললে হাসবো না? কেন? হাসার মতো কি বলেছি আমি? আমার হৃদয় হরিণী যদি আমাকে জিজ্ঞেস করে আমি বিয়ে করেছি কিনা, তাহলে হাসবো না? মানে? তুমি একটু বসো এখানে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আরে তুমি বসো এখানে চুপ করে। অরণ্য তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। নন্দিতা কিছুই বুঝতে পারে না। ও কফি শপে বসে অরণ্যর ফিরে আসার অপেক্ষা করে। অরণ্য কিছুক্ষণ পরে কফি শপে এসে
নন্দিতার সামনে হাঁটু গেড়ে বসে ওর আঙুলে একটা সোনার আংটি পরিয়ে দেয় আর গোলাপের তোড়া হাতে নিয়ে নন্দিতাকে বলে, আমি সেদিন তোমাকে নিজের ভালোবাসার কথা জানানোর জন্য কফি শপে ডেকেছিলাম। সেই দিন তো আর বলা হলো না, তবে আজকে আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই। নন্দিতা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই 2 বছর তোমাকে ছাড়া আমি যে কিভাবে কাটিয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে নিজের জীবন সঙ্গী করতে চাই। তুমি কি হবে আমার জীবন সঙ্গী? নন্দিতার মনে হয় ও যেন স্বপ্ন দেখছে। ও তো নিজেই অরণ্যকে প্রচণ্ড ভালোবাসে, তবে অরণ্য যে ওকে ভালোবাসবে সেটাও ভাবতে পারেনি। ওর জীবনেও যে ভালো কিছু ঘটতে পারে তা ভেবে আপনা আপনি চোখ থেকে জল বেয়ে পড়ে। অরণ্য তাড়াতাড়ি করে নন্দিতার চোখ মুছিয়ে বলে, নন্দিতা, আমি কি তোমাকে ভুল কিছু বলে ফেললাম? আমার কথায় কষ্ট পেয়েছো? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নন্দিতা অরণ্যকে পুরো কথাটা বলতে না দিয়ে সবার সামনে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি অরণ্য। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার হৃদয় হরিণী। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।